হ্যালো এভরিওয়ান, ডিএসএ ইন পাইথন সিরিজের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই পুরো সিরিজ জুড়ে আমরা অনেকগুলো অ্যালগোরিদম শিখব এবং অ্যালগোরিদম যখন আমরা শিখব তখন আমরা দেখব যে একই কাজ করার জন্য বা একই ধরনের অপারেশন করার জন্য ভিন্ন ভিন্ন অ্যালগোরিদম আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একই কাজের জন্য ভিন্ন ভিন্ন অ্যালগোরিদম কেন রয়েছে বা আমরা কিভাবে চুজ করব বা কিভাবে বুঝবো যে কখন আমাদের কোন অ্যালগোরিদমটা ইউজ করা প্রয়োজন। তো সেইটা চুজ করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোন অ্যালগোরিদমটা ভালো আর কোন অ্যালগোরিদমটা খারাপ এবং কোন স্পেসিফিক কেসের জন্য সেই অ্যালগোরিদমটা ভালো বা কোন স্পেসিফিক কেসের জন্য সেই অ্যালগোরিদমটাকে ইউজ করা উচিত। তো এটার জন্য আমাদেরকে একটা অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে যে একটা ভালো অ্যালগোরিদম বলতে কি বোঝায়। একটা ভালো অ্যালগোরিদম হচ্ছে সেই অ্যালগোরিদম যে অ্যালগোরিদমটা হবে হচ্ছে অনেক ফাস্ট, অর্থাৎ সেই অ্যালগোরিদমটা খুবই কম সময়ে অনেকগুলো অপারেশন করে ফেলতে সক্ষম বা মেমোরিতে জায়গা অনেক কম নেয়, এরকম অ্যালগোরিদমকে আমরা বলি হচ্ছে ভালো অ্যালগোরিদম। এখন আপনি কিভাবে বুঝবেন যে সেই অ্যালগোরিদমটা কি পরিমাণ সময় নিচ্ছে, সেটাকে মেজার করবেন আপনি কিভাবে? সেটার পরিমাপ করার জন্য আমাদের তো কোনো একটা ওয়ে দরকার। তো এটার পরিমাপ করার জন্য একটা ওয়ে হতে পারে যে আপনি একটা স্টপওয়াচ নিয়েছেন এবং অ্যালগোরিদমটাকে রান করে স্টপওয়াচে আপনি চালু করে দেখতে পারেন যে অ্যালগোরিদমটা কী পরিমাণ সময় নিচ্ছে, একটা অপারেশন করতে কত সেকেন্ড সময় নিচ্ছে বা কত মিলি সেকেন্ড সময় নিচ্ছে, সেটা আপনি হিসেব করে বের করতে পারেন। বাট এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটার সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যালগোরিদমকে এফিশিয়েন্টলি মেজার করতে পারবো না। তার কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যে আপনি যদি একই অ্যালগোরিদমকে একটা গেমিং পিসিতে রান করেন তাহলে অ্যালগোরিদমটা যে পরিমাণ সময় নিবে, একটা সেই একই অ্যালগোরিদমকে আপনি যদি 10 বছর আগের পুরনো কোনো পিসিতে যদি রান করেন তাহলে সেটা কিন্তু সেই পরিমাণ সময় নেবেন না, তার থেকে অনেক বেশি পরিমাণ সময় নিবে। তো এইভাবে আমরা অ্যালগোরিদমকে তাহলে মেজার করতে পারবো না। তাহলে আমরা কিভাবে মেজার করতে পারি? মেজার করার ওয়ে হচ্ছে যে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা একটা ওয়ে বের করছে যেটাকে বলা হয় হচ্ছে বিগো নোটেশন, যেটা এমন একটা নোটেশন বা এমন একটা গাণিতিক চিহ্ন বা গাণিতিক পরিমাপ যেটার মাধ্যমে আমরা বের করতে পারি যে সেই অ্যালগোরিদমটা কীরকম পারফর্ম করবে, সেটা ভালো পারফর্ম করবে নাকি খারাপ। তো বিগো নোটেশনের বেশ কিছু এক্সাম্পল আজকে আমরা দেখব এবং আমরা হ্যান্ডস অন দেখব, আমরা ডিরেক্ট কোড করে দেখব যে কিভাবে আমরা বিগো নোটেশন ক্যালকুলেট করতে পারি কোনো একটা অ্যালগোরিদমের। তো এখানে আমি বেশ কিছু এক্সাম্পল লিখে রেখেছি, যেমন একটা বিগো নোটেশনের ইউজুয়ালি অনেকগুলা নোটেশন থাকে, তার মধ্যে যদি এটার উচ্চারণ সাধারণত এইভাবে করা হয় যে বিগো, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে উচ্চারণ করতে হবে যে বিগো অফ 1, এটাকে উচ্চারণ করা হয় বিগো অফ লগ এন, তারপরে এটাকে উচ্চারণ করা হয় যে বিগো অফ এন, এটাকে বলা হয় বিগো অফ এন স্কোয়ার, এটাকে বলা হয় বিগো অফ এন কিউব, এরকমভাবে উচ্চারণ করা হয়। এবং এইগুলোর কিছু গাণিতিক নামও আছে, যেমন বিগো অফ 1কে আমরা বলি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে টাইম বা কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি, এইভাবে আমরা বলি। তারপরে বিগ অফ লগ এনকে আমরা বলি লগারিদমিক কমপ্লেক্সিটি। এবং এটাকে কেন এটা এরকম বলা হয় তার পেছনে মেইন রিজন হচ্ছে আপনি যদি এই গ্রাফটার দিকে খেয়াল করেন যে আমাদের যে কোনো একটা ইনপুট সাইজ এন এর জন্য আমার অ্যালগোরিদম কী পরিমাণ সময় নিচ্ছে, আমার যদি ওয়াই এক্সিস বরাবর টাইম ডিফাইন করা থাকে এবং এক্স এক্সিস বরাবর যদি আমার ইনপুট সাইজটা ডিফাইন করা থাকে, তাহলে যেটা হচ্ছে বিগ অফ 1, সেটা আমার ইনপুট যদি মনে করুন এই পর্যায়ে আমার ইনপুট আছে হচ্ছে 1, তাহলে আমার যেই সময়টা নেবে এখানে আমার এই পর্যায়ে আমার ইনপুট যদি হয় হচ্ছে 1 মিলিয়ন, তাহলেও কিন্তু সে সেম সময়টাই নেবে, অর্থাৎ ইনপুটের উপরে ডিপেন্ড করে না। সেটাকে আমরা বলি হচ্ছে বিগ অফ 1, অর্থাৎ কনস্ট্যান্ট টাইম, অর্থাৎ ইনপুট যাই হোক না কেন সে সবসময় একই সময় নেবে। সে একটা ইনপুটের জন্য যদি 1 মিলি সেকেন্ড সময় নেয়, সে 1 লক্ষ ইনপুটের জন্য সে 1 মিলি সেকেন্ডেই সময় নেবে। তারপরে আসা হচ্ছে বিগ অফ এন, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে বিগ অফ এন কি জিনিস, যে এটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, অর্থাৎ আমার ইনপুট সাইজ এই যে আপনি এই গ্রাফের এই দাগটার দিকে যদি খেয়াল করেন যে আমার ইনপুট সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে আমার সময়টাও বাড়তে থাকে। অর্থাৎ আমার ইনপুট যদি 10 হয় তাহলে সময়টা হয়তো বা এই পরিমাণ নেবে, আমার ইনপুট সাইজ যদি 1 মিলিয়ন হয় তাহলে সময়টা এই পরিমাণ নেবে। তাহলে আমার সময়টা একটা লিনিয়ারলি বাড়বে, একটা লিনিয়ার একটা কার্ভ আমরা এখানে পাবো। এরকমভাবে আমাদের গ্রাফে আমরা বাকি যেই নোটেশনগুলো আছে সেই নোটেশনের পারফরমেন্স দেখতে পারি যে বিগ অফ লগ এন যেটা, সেটা একটা পর্যায়ে গিয়ে আমাদের আমরা একটা পর্যায়ে গিয়ে আমাদের যেই আউটপুট আছে সেই আউটপুটটা লিনিয়ারের থেকে অনেক কম সময়ে আমরা এটা অ্যালগোরিদমটা
কম সময়ে অ্যালগরিদমটা অপারেশনগুলো কমপ্লিট করতে পারে। বা বিগ অফ এন স্কোয়ার একটু বেশি সময় নেয়, 2 টু দি পাওয়ার n আরও বেশি সময় নেয়। তো এরকম বেশ কয়েক ধরনের নোটেশন আছে। তো আমরা বেশ কিছু নোটেশন আজকে আমরা দেখে ফেলবো, এবং আরও কিছু নোটেশন থাকবে যে নোটেশনগুলো হয়তো আমরা কখনো ফেস করব না, বাট সেগুলোর ব্যাপারে আমরা আজকে একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিব। তো আমরা শুরু করি। আমরা ডিরেক্ট আমাদের ভিএস কোডে চলে যাই, এবং ভিএস কোডে যাওয়ার পরে আমরা এখানে ডিফাইন করি একটা ফাংশন, যে ফাংশনের নাম আমরা দিলাম যে গেট হচ্ছে লিস্ট আইটেম। এরকম একটা ফাংশন আমরা লিখলাম, যে ফাংশনের মধ্যে আমরা একটা ইন্ডেক্স নেব, এবং ইন্ডেক্স নেওয়ার পরে সে আমাদেরকে কি করবে, আমাদের যেই লিস্টটা আমরা তাকে দিব সেই লিস্টের ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাদের রিটার্ন করবে। ধরি আমাদের একটা নাম্বারসের লিস্ট আছে, যে লিস্টের মধ্যে বিভিন্ন নাম্বার আছে, 10, 40, 30, 20 এরকম বেশ কিছু নাম্বার আছে। তো আমাদেরকে সে রিটার্ন করবে হচ্ছে আমাদের যে নাম্বারস আছে সেই নাম্বারসের এই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাকে রিটার্ন করবে। এখন আপনি যদি চিন্তা করেন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমি ইন্ডেক্স যদি 0 দিয়ে কল করি, মানে আমি যদি এখানে কল করি যে গেট লিস্ট আইটেম 0, তাহলে আমার অ্যালগরিদম যে পরিমাণ সময় নেবে, এবং আমার নাম্বার এখানে এখন এই মুহূর্তে আছে হচ্ছে 4টা, আমার নাম্বার যদি 4টা থাকে তাও যে পরিমাণ সময় নেবে, আমার নাম্বার যদি এখানে 4 কোটি হয় তারপরেও কিন্তু সে একই পরিমাণ সময় নেবে, এবং আমার ইন্ডেক্স 0 হলেও যে পরিমাণ সময় নেবে, আমার ইন্ডেক্স যদি আমার 1 কোটি হয় তারপরেও কিন্তু সেই একই পরিমাণই সময় নেবে। অর্থাৎ এখানে যে সময়টার কথা বলছি, সেই সময়টা কোনোভাবেই আমার ইনপুটের উপরে ডিপেন্ডেন্ট না। অর্থাৎ আমার ইনপুট যাই হোক না কেন, ইনপুট যত বড়ই হোক না কেন, সময় সবসময় সিমিলারই থাকছে। অর্থাৎ আমার অপারেশন সবসময় সিমিলারই থাকছে, সবসময় সে একটা অপারেশনই সে করছে, সেটা হচ্ছে সে সেই ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করে সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাকে রিটার্ন করছে। তো এই ধরনের কমপ্লেক্সিটিকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি বা বিগ অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তো কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটির আরও কিছু উদাহরণ কী কী হতে পারে, যেমন উদাহরণ হতে পারে যে আমরা যখন কোনো একটা সাম করি দুইটা ভ্যালুর, ধরি যে a প্লাস b, আপনি দুইটা ভ্যালুর সাম করছেন, এখন a প্লাস b এর মান যাই হোক না কেন আপনার এই অপারেশন কিন্তু একই পরিমাণ সময় নেবে। তো একই পরিমাণ সময় নিলে এটাকে আমরা বলবো এটা একটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তো এটা গেল হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমাদের লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি কী জিনিস, যেটা আমরা একটু আগে দেখলাম যে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, যে n এর মানের উপর আমার কমপ্লেক্সিটি ডিপেন্ড করছে, যেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার টাইম। এখন লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির জন্য আমরা একটা ফাংশন লিখলাম, যে আমরা যদি প্রিন্ট করি সবগুলো আইটেমকে আমাদের লিস্টের, তাহলে আমরা এখানে একটা লিস্ট নিতে পারি আমাদের প্যারামিটার আকারে, এবং আমরা এই লিস্টের সবগুলো এলিমেন্টকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ফর নাম ইন নামস, তারপরে আমরা এখানে প্রিন্ট করব নামকে। এখন আপনি যদি চিন্তা করেন যে এইখানে আমার যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটার ক্ষেত্রে আমার যদি নামের সাইজ 10 হয় তাহলে আমার এই লুপটা কতবার চলবে, আমার এই লুপটা চলবে 10টা, এবং আমার এখানে 10টা নাম্বার কিন্তু এখানে প্রিন্ট হবে। এবং আমার এই নামসের সাইজ যদি হয় 10 লক্ষ, তাহলে আমার এই লুপটা চলবে 10 লক্ষ বার, এবং 10 লক্ষ বার কিন্তু আমার এই প্রিন্ট স্টেটমেন্ট যেটা আছে সেই প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু রান হবে। অর্থাৎ আমার ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে আমি দেখছি যে একটা লিনিয়ারলি আমার টাইমটা বা অপারেশনটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমার কার্ভটা হচ্ছে ঠিক এই রকম, এই যে এখানে যে লিনিয়ার কার্ভ আছে এরকম একটা কার্ভ আমি পাবো। তো এই ধরনের কমপ্লেক্সিটিকে আমরা বলি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। তাহলে কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি কী জিনিস? কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যে আমাদের বিগ অফ n স্কোয়ার, এটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। তো আমাদের এটাকে বললাম কোয়াড্রেটিক টাইম। এখন কোয়াড্রেটিক টাইম কীরকম, যদি আমরা মনে করি যে আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারের যতগুলা আমাদের কম্বিনেশন পসিবল, যে যতগুলো আমরা পেয়ার পসিবল, সেই পেয়ারগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কতগুলো পেয়ার পসিবল, এখানে 4টা নাম্বারের পেয়ার, আমরা জানি 4টা নাম্বারের কম্বিনেশন হতে পারে হচ্ছে আমাদের 16টার মতো কম্বিনেশন এখানে হতে পারে। তো সেই 4টা নাম্বারের কম্বিনেশন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা এরকম একটা ফাংশন লিখতে পারি যে প্রিন্ট হচ্ছে পেয়ার্স, তারপরে আমরা এখানে একটা নামসকে যদি এখানে নেই, তারপরে আমরা লিখলাম যে ফর আই ইন হচ্ছে নামস, তারপরে আবার লিখলাম ফর জে ইন হচ্ছে নামস, তারপরে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি যে আই জে, এরকমভাবে আমরা এটাকে প্রিন্ট করে দিতে পারি। তো এই ধরনের কমপ্লেক্সিটি যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। তাই কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটির কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি এই ফাংশনটাকে কল করেন যে প্রিন্ট পেয়ার্স এটাকে কল করেন এবং এটার মধ্যে নাম্বারসগুলোকে পাস করে দেন, তাহলে আপনি দেখবেন
যে আমি যদি এই পুরো কোডটাকে রান করি তাহলে আমার এখানে মোটামুটি 4টা এলিমেন্টের জন্য মোট 16টা পেয়ার আমার এখানে প্রিন্ট হয়েছে। তো 16টা পেয়ার মানে কি, 4টা মানে হচ্ছে আপনি যদি 4কে স্কোয়ার করেন, 4কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে আপনি দেখবেন যে 4কে স্কোয়ার করলে আমরা পাবো 16। আমার ইনপুট যদি 5 হয় তাহলে আমার কম্বিনেশন কত হবে 25টা। আমার ইনপুট যদি 10 হয় তাহলে আমার কম্বিনেশন হয়ে যাবে 100টা। অর্থাৎ আমার ইনপুট যত বাড়বে আমার টাইম কিন্তু সেই তুলনায় আরও অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ আমাদের যে কার্ভটা পাবো সেই কার্ভটা পাবো হচ্ছে ঠিক আমরা এই রকম, এই যে এরকম একটা এন স্কোয়ার কার্ভ আমরা পাবো, যে ইনপুট বাড়ার সাথে সাথে আমার কমপ্লেক্সিটি অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এরকম কমপ্লেক্সিটিকে আমরা বলি কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। তো আমরা যদি যখন আমরা কোনো অ্যালগোরিদম লিখবো, যে অ্যালগোরিদমের মধ্যে আমরা এরকম অপারেশন দেখবো যে নেস্টেড 2টা লুপ চলছে, তখন আমরা সেটাকে কোয়াড্রেটিক টাইম হিসেবে বিবেচনা করব। এরপর আসি হচ্ছে আমাদের লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি কীরকম। লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। তো আপনি যদি লগ এনের কথা চিন্তা করেন তাহলে আপনি একটা বাস্তবসম্মত আমরা যদি উদাহরণ দেই, যে আপনি যখন একটা ডিকশনারির মধ্যে কোনো একটা শব্দকে খোঁজেন তখন আপনি কি করেন, যে আপনি প্রথমে ডিকশনারিটাকে মাঝ বরাবর বের করেন, বের করে দেখেন যে আপনার শব্দটা কোন ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে, আপনি সেই ক্যারেক্টার অনুযায়ী শব্দটাকে খোঁজেন। আপনি যদি দেখেন যে আপনি খুব বেশি দূর চলে গেছেন তাহলে আপনি ডিকশনারির হয়তোবা পুরোপুরি ডানের যে পার্টটা আছে সেই পার্টটাকে বাদ দিয়ে বামের পার্টে আপনি চেক করা শুরু করেন। আবার যদি আপনি দেখেন যে আপনি শব্দটা যে ক্যারেক্টার দিয়ে শুরু, আপনি সেই ক্যারেক্টারটা হয়তো বা রাইটের পার্টে থাকতে পারে, তাহলে আপনি পুরোপুরি রাইট পার্টে চলে যান। অর্থাৎ আপনি এক ধাপে একটা ডিকশনারির পুরো জিনিসটাকে, যদি ডিকশনারির 100টা পাতা থাকে, আপনি এক ধাপে পাতার সংখ্যা 50-এ নিয়ে আসলেন। অর্থাৎ আপনি ওই যে লেফটের 50টা বাদ দিয়ে দিলেন বা রাইটের 50টা বাদ দিয়ে দিলেন, আপনি এক ধাপে 50টাতে নিয়ে চলে আসলেন। অর্থাৎ আপনি টাইমটা কমাই ফেললেন হচ্ছে অর্ধেক। প্রতিটা অপারেশনে আপনি অর্ধেক ইনপুট সাইজ কমাই ফেলছেন। তোমার ইনপুট যদি 100 হয় তাহলে আমাদের প্রথম ধাপে ইনপুট আমার অপারেশন হবে 50টা, দ্বিতীয় ধাপে আমার অপারেশন হবে 25টা, তারপরের ধাপে আমার অপারেশন হবে হচ্ছে 25-এরও অর্ধেক, অর্থাৎ আমাদের 12টার মতো অপারেশন হবে, তারপরে হয়তো আমাদের 6টার মতো অপারেশন হবে। তো এই রকমভাবে যদি প্রত্যেকবারে আমাদের অপারেশনের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাহলে সেই ধরনের কমপ্লেক্সিটিকে আমরা বলি হচ্ছে লগারিদমিক কমপ্লেক্সিটি। তো লগারিদমিক কমপ্লেক্সিটির সবথেকে ভালো একটা উদাহরণ হচ্ছে বাইনারি সার্চ, যেটা আমরা এই সিরিজেরই সামনের দেখে ফেলবো, বেশ 2-1টা ভিডিও পরেই আমরা এটা দেখে ফেলবো যে বাইনারি সার্চ কীভাবে করতে হয় এবং সেটা কেন লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি এই কমপ্লেক্সিটি বলা হচ্ছে, সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করবো। যার কারণে আমরা এখানে আপাতত একটা ধারণা রেখে দিলাম যে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি কীরকম হয়। তো এরকম আমাদের টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে এরকম বেশ কয়েক ধরনের কমপ্লেক্সিটি হয়। যেমন আমরা লগারিদমিক বললাম, ঠিক তেমনি আমরা লিনিয়ার দেখলাম, আমরা কনস্ট্যান্ট দেখলাম, তেমনি কোয়াড্রেটিক দেখলাম। কিউবিক কীরকম হয়, কিউবিক হয় হচ্ছে যদি আমাদের এখানে পেয়ার, আমরা 2টার পেয়ার প্রিন্ট করছি, আমরা যদি এখানে 3টার পেয়ার প্রিন্ট করতাম আর একটা ফর লুপ যদি চালাই দিতাম এখানে, তাহলে আমাদের 3টা পেয়ার যদি আমরা চালাই দিতাম সেটাকে আমরা বলতাম কিউবিক। সেই কিউবিক টাইম কমপ্লেক্সিটি আমরা এখানে পেয়ে যেতাম। একইভাবে এক্সপোনেনশিয়াল হচ্ছে লগারিদমিক যে কমপ্লেক্সিটি আছে সেটার বিপরীত। অর্থাৎ এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি সাধারণত এরকম হয় যে আপনি যদি একটা ট্রি দেখেন, সে ট্রিতে কি হয় যে 1টা থেকে 2টা চিলড্রেন তৈরি হয়, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এরকমভাবে যেই কমপ্লেক্সিটিগুলো তৈরি হয়, এরকম কমপ্লেক্সিটিকে আমরা বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি। অর্থাৎ প্রতি ধাপে কমপ্লেক্সিটি দ্বিগুণ হয়ে যায়। মানে এখানে যদি 1 থাকে এখানে 2, তারপরে এখানে 4, এই পরবর্তী ধাপে 8, তার পরবর্তী ধাপে 16, এইভাবে কমপ্লেক্সিটি আমাদের বাড়তে থাকে। এই ধরনের কমপ্লেক্সিটিকে আমরা এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি বলি। এবং ফ্যাক্টোরিয়াল আপনি তো বুঝতেই পারছেন যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে অনেক হাই, যে একটা আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করি, 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120টা অপারেশন। অর্থাৎ আপনার ইনপুট সাইজ যদি 5 হয় তাহলে 120টা অপারেশন সেখানে ঘটবে। আপনার ইনপুট সাইজ যদি 100 হয় তাহলে আপনি চিন্তা করেন যে এটা ফ্যাক্টোরিয়াল কত বড় হবে, অনেক বিশাল একটা নাম্বার হবে। তো এরকম কমপ্লেক্সিটি আমরা দেখে থাকি। তো এটা গেল হচ্ছে যে আমাদের টাইমের ক্ষেত্রে। তো কমপ্লেক্সিটি আমরা যে কোনো একটা অ্যালগোরিদমের পারফরমেন্স বিগ নোটেশনে 2টা জায়গাতে আমরা অ্যানালাইসিস করবো। একটা হচ্ছে সে কী পরিমাণ সময় নিচ্ছে, তো সেই সময় যেভাবে আমরা এখানে হিসাব করলাম যে পরিমাণ অপারেশন হবে সেই পরিমাণ আমরা কমপ্লেক্সিটি বলবো। একইভাবে আমাদের স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রেও আমাদের কিছু উদাহরণ আমরা দেখে ফেলি। যে স্পেস কমপ্লেক্সিটি কি, যে আপনার অ্যালগোরিদমটা আমাদের মেমোরিতে কী পরিমাণ জায়গা নেবে, সে সময় যেরকমই নিক না কেন, সে সময় যদি আমার ও অফ এনও নেয়, তার সে মেমোরিতে জায়গা কীরকম নাই সেটা আমরা দেখার জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটির কিছু উদাহরণ আমরা দেখব। যে ধরি যে আমাদের একটা লিস্টের সমস্ত সাম আমরা জানতে চাই। তো আমাদের এখানে নামস নামে আমরা একটা লিস্ট নিয়ে নিলাম এবং এই লিস্টের মধ্যে আমাদের টোটাল নাম্বার, যে আমাদের লিস্টে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর যোগফল আমরা জানতে চাচ্ছি। তো আমরা এখানে লিখলাম যে ফর নাম ইন নামস,
তারপরে আমাদের এই যে টোটাল যেটা আছে সেই টোটাল প্লাস ইকুয়াল টু আমি লিখে দিলাম নাম, এবং তারপরে আমার এই ফাংশন থেকে আমি রিটার্ন করে দিলাম টোটালকে। তাহলে কী হবে, সে আমাকে লিস্টের যতগুলো নাম্বার আছে, যেমন এই যে 10, 40, 30, 20 যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর যোগফল করে তারপরে আমাকে এই পুরো ভ্যালুটাকে রিটার্ন করে দেবে। এখন আপনি যদি চিন্তা করেন যে এটার টাইম কমপ্লেক্সিটি কত, আমরা দেখব এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। তার কারণ কি, কারণ এখানে লুপটা এন বার ঘুরছে। যদি এখানে 4টা সংখ্যা থাকে তাহলে অপারেশন 4 বার হবে, যদি 40টা থাকে তাহলে 40 বার হবে। কিন্তু স্পেস কি পরিমাণ নিচ্ছে, আমরা যদি দেখি যে আমাদের এখানে এক্সট্রা স্পেস হিসেবে আমরা ব্যবহার করছি শুধুমাত্র এই টোটাল নামে একটা ভেরিয়েবলকে, এবং এখানে আমার ভ্যালু যদি 4টা হয় তাহলে আমার ভেরিয়েবল কিন্তু একটাই থাকছে। আমার ভেরিয়েবল যদি 4 কোটি হয় তাও আমার এই টোটাল নামে ভেরিয়েবল কিন্তু একটাই থাকছে। অর্থাৎ আমার এখানে স্পেস আমার মেমোরিতে যে জায়গাটা নিচ্ছে কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে বিগ অফ 1 স্পেস কমপ্লেক্সিটি, কারণ আমার যদিও, এবং এটা হচ্ছে আমার বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি। তো এইভাবে সাধারণত আমরা একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে থাকি, যে একটা অ্যালগরিদম স্পেসের দিক থেকে কেমন, টাইমের দিক থেকে কেমন। তো তাহলে বিগ অফ 1 আমরা টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি দেখে ফেললাম। তাহলে বিগ অফ এন স্পেস কমপ্লেক্সিটি কীরকম দেখতে হয় আমরা সেটার একটা উদাহরণ দেখে ফেলি। মনে করি যে আমরা একটা লিস্ট তৈরি করবো, যে লিস্টের মধ্যে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ডাবল ভ্যালুগুলো থাকবে। তাহলে আমরা এখানে একটা লিস্ট নিলাম নামস নামে, এবং এখানে আমরা নতুন একটা নিউ লিস্ট নিয়ে নিব, যে নিউ লিস্টটা থাকবে আমাদের শুরুতে এমটি, এবং আমরা এখানে লিখলাম যে ফর নাম ইন নামস। আমরা এখানে কি করব, আমাদের যে নিউ লিস্ট আছে সেই নিউ লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করব নাম ইনটু 2, কারণ আমরা দ্বিগুণ ভ্যালু যেটা আছে সেই ভ্যালুগুলো রেখে তারপর আমাদের নিউ লিস্ট যেটা আছে সেটাকে এখান থেকে রিটার্ন করে ফেলবো। এরকম যদি কোনো আমাদের অ্যালগরিদম আমরা কখনো লিখি, তাহলে আমরা এটার যদি টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, টাইম কমপ্লেক্সিটি কত, আমার যে যতগুলো ভ্যালু থাকবে ততবার আমার লুপটা চলবে। অর্থাৎ আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। এবং আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত, আমরা যদি দেখি যে আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলটা একটা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আমরা প্রত্যেকবার ভ্যালুগুলোকে অ্যাপেন্ড করছি। অর্থাৎ আমার যতগুলা ভ্যালু আমার এই নামসের মধ্যে আছে ততবার আমার এই নিউ লিস্টের মধ্যে ততগুলা ভ্যালু অ্যাপেন্ড হবে। অর্থাৎ আমার লিস্টের সাইজ যদি 10 থাকে আমার নিউ লিস্টের সাইজও 10 হবে, আমার লিস্টের সাইজ যদি 10 কোটি থাকে আমার নিউ লিস্টের সাইজও 10 কোটি হবে। অর্থাৎ ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে আমাদের যে স্পেসটা আছে সেই স্পেসও বেড়ে যাচ্ছে। তো এই কারণে আমরা এটাকে বলি বিগ অফ এন স্পেস কমপ্লেক্সিটি। তো এইভাবে আমরা যে কোনো একটা অ্যালগরিদমের টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করে থাকি, এবং সামনে আমরা যতগুলো অ্যালগরিদম শিখবো সবগুলো অ্যালগরিদমেরই আমরা এরকম টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি আমরা হিসাব করব, এবং সেইভাবে আমরা বোঝার চেষ্টা করব যে কোন অ্যালগরিদমটা বেটার পারফর্ম করে এবং কোন অ্যালগরিদমটা একটু খারাপ পারফর্ম করে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।